নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। বৃহত্তম দই কারখানা হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানা আমুলের। বৃহত্তম দই কারখানা নির্মাণে 600 কোটির বিনিয়োগ। বৃহত্তম দই কারখানা হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানা আমুলের। আর বৃহত্তম দই কারখানা নির্মাণে 600 কোটির বিনিয়োগ। হাওড়ার সাকরাইলে তৈরি হচ্ছে আমুলের প্লান্ট। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, আমুল পরিবর্তন, সাকরাইলে আমুলের যে প্লান্ট তৈরি হচ্ছে, ভূমি পুজো হবে, একটু জানার চেষ্টা করব যে কত দই, লস্যি, ঘোল উৎপাদন হবে এখান থেকে। দেখো, বিশ্বের বৃহত্তম দই কারখানা হতে চলেছে সাকরাইলে আমুলের এই প্ল্যান্ট। শুধু তাই নয়, প্রত্যেক দিন গড়ে 10 লক্ষ কেজি উৎপাদনের ক্ষমতা রাখা হবে এই দই কারখানা থেকে। এই প্ল্যান্ট থেকে শুধুমাত্র দই নয়, তার সঙ্গে দুগ্ধজাত পণ্য, বিশেষ করে পনির থেকে শুরু করে লস্যি, অর্থাৎ দুগ্ধজাত পণ্য তৈরি করা হবে। শিল্প মহলের তরফে দাবি করা হচ্ছে বিশ্বের বৃহত্তম দই কারখানা হতে চলেছে এটি। আমুলের তরফে 600 কোটি টাকারও বেশি টাকা বিনিয়োগ করা হবে। তুমি দেখেছো যে গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন আমুলের কর্ণধার এবং আমুলের ম্যানেজিং ডিরেক্টর, এবং সেই বৈঠকেই প্রাথমিকভাবে আগামী 13 তারিখ সাকরাইলের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, সেই সাকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই প্ল্যান্টের আনুষ্ঠানিক সূচনা অর্থাৎ ভূমি পুজো করা হবে। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 13ই জুন এই ভূমি পুজোর অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যে পালাবদলের পর একাধিক শিল্পপতিরা তারা বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন বিশেষ করে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমুলের হাত ধরে রাজ্যে শিল্পে বিনিয়োগের সরকার পালাবদলের পর সূচনা হতে চলেছে। তার কারণ, ভূমি পুজো করবে আমুল গ্রুপ আগামী 13ই জুন হাওড়ার যে সাকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, সেই সাকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমুলের তরফে আগেই জমি নেওয়া হয়েছিল, এবং সেই জমিতেই ভূমি পুজো হবে এবং তার মাধ্যমে এই প্ল্যান্টের কাজ শুরু হবে। এবং মনে করা হচ্ছে এই প্ল্যান্ট থেকে 10 লক্ষ কেজি উৎপাদন প্রত্যেক দিন গড়ে করা হবে। এবং শুধু তাই নয়, এই প্ল্যান্ট থেকে গোটা দেশ শুধু নয়, গোটা বিশ্ব জুড়েও আমুলের তরফে বিভিন্ন যে দুগ্ধজাত পণ্য তৈরি হবে তা রপ্তানি করা হবে। ফলত সব মিলিয়ে রাজ্যের বিনিয়োগের পরিবেশের জন্য অবশ্যই সুখবর। আমুল সংস্থার তরফে এত বড় বিনিয়োগ এবং বিশ্বের বৃহত্তম দই কারখানা অবশ্যই রাজ্যের একটা বড় প্রাপ্তি। বেশ, অনেক ধন্যবাদ। বিনিয়োগের দরজা খুলে গেছে। 13 তারিখেই সাকরাইলে ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পুজো। একটার পর একটা ইন্ডাস্ট্রি এনে এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান, আমরা সফলতার চূড়ান্ত জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন ডবল ইঞ্জিন কাকে বলে। বাংলায় শিল্পের স্বপ্নের উড়ান, আশাবাদী দিলীপ ঘোষ। প্রায় 600 কোটি টাকার বেশি বিনিয়োগ আমুলের। দেবরাতে আরো একটা বড় প্রজেক্ট বলেই দাবি। দুটো বড় প্রজেক্ট হচ্ছে। আমুল এখানে অনেক বড়, আপাতত 600 কোটি টাকা ইনভেস্ট করছে এবং আগামী 10 তারিখ বা 13 তারিখ তার উদ্বোধন আছে, আমাকে ওনারা বলেছেন। এছাড়া আমাদের মার্কেটিংয়ের তরফ থেকে একটা বড় প্রজেক্ট তৈরি করা হচ্ছে ওখানে ডেবরার কাছে, নদীর ধারে। সেটাও খুব বড় একটা প্রোগ্রাম সরকারের তরফ থেকে হচ্ছে। যারা রেডি ছিলেন, জমি ছিল, করছেন। বাকিরা জমির খোঁজে আসছেন, কথা বলতে আসছেন, কোথায় কোথায় তাদের জায়গা দেওয়া যায়, কী ধরনের বিজনেস করবেন। সরকারি সিস্টেমটা তো অনেকদিন ধরে চাপা পড়ে গেছিলো, সেটাকে একটু উদ্ধার করে নিয়ে এলে ফটাফট কাজ শুরু হবে। রাজ্যে পালাবদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন হাল ফেরাতে তৎপর বিজেপি সরকার। 100 দিনের মধ্যেই নতুন শিল্পনীতি আনার বার্তা। শিল্প মহলেও ভয় আউট, ভরসা ইন। জমি নীতির একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে।
রাজ্যে পালা বদলের পর এবার শিল্পে দিন বদলের স্বপ্ন। বিজেপির হাত ধরে স্বপ্ন দেখছে বাংলা। স্বপ্ন দেখাচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। 9ই মে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের 1 মাস হওয়ার আগেই বিপুল লগ্নির খবর। আমুল থেকে রশ্মি গ্রুপ, পালা বদল হতেই একের পর এক বিনিয়োগ। আমুল ভারতীয় সংস্থা। দেশে সবথেকে বেশি দুধ উৎপাদন করে আমুল। বিশ্বের সবথেকে বড় দুধ সমবায় হলো আমুল। এই সংস্থাই এবার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে। 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে তারা। আমুল 650 কোটি টাকা বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী। শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয় তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি। রাজ্যে 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রশ্মি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে 50,000 কর্মসংস্থান হবে। 35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জ। টাটা বাংলায় ফিরবে, আমরা ফেরাবই। এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়। রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন। শুধু আমুল, রশ্মি বা টাটা গ্রুপ নয়, পালা বদলের পর একের পর এক শিল্প গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে উদ্যোগী। লাক্স এর কর্ণধার অশোক টোডি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়াও আমাদের রিলায়েন্সের যে ন্যাফতা, পূর্ণেন্দু চ্যাটার্জি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। রিলায়েন্স আসছে, আম্বানি আসছে, লুলু, তারা যোগাযোগ করেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য মানুষ আসছেন। এআইতে ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। মাইনিং ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। এরপর অশোকনগর ওয়াইল্ডফিল্ড, ম্যাঙ্গানিজ ওর, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বাড়বে। আমরা মূলত এসব নিয়ে চিন্তা করছি। আমরা চিন্তা করছি কোন জমিটা শিল্পের পক্ষে ভালো, কোন জমিটা শিল্পের পক্ষে উপযুক্ত নয়। পশ্চিমবঙ্গ একসময় এখানে ছিল শিল্পের রমরমা। বড় বড় কলকারখানা, হাতে কাজ, পেটে ভাত। তৃণমূলের 15 বছরে ক্রমশ ধূসর হয়েছে সেই ছবিটা। শিল্পে খরা দেখেছে বাংলা। নিয়ম করে বছর বছর বাণিজ্য সম্মেলন হয়েছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ভুরি ভুরি প্রতিশ্রুতি এসেছে, কিন্তু রাজ্যে ভারী শিল্প আসেনি। উল্টে একের পর এক কারখানার ঝাঁপ বন্ধ হয়েছে। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের জমি নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ। শিল্প না আসায় ক্রমশ পিছিয়েছে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান না হওয়ায় রাজ্য ছেড়েছে যুব সমাজের একাংশ। ফলে যে পশ্চিমবঙ্গ একসময় জিডিপিতে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন তা তলানিতে। ঘরে কাজ নেই, পেটে ভাত নেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পালা বদল। ক্ষমতায় বিজেপি, শিল্পের হাল ফেরার আশায় রাজ্যবাসীর আশা পূরণে তৎপর বিজেপিও। সমস্ত প্রাইভেট কোম্পানি এদের অত্যাচারে পালিয়ে গেছেন। আমার কাছে আসছে ফোন দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, তারপরে আপনারা আসবেন। বিশাল জায়গা, সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা। বিধানসভার পর এবার বড়সড় ভাঙন রাজ্যসভায়। আজ কি রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের 2 সাংসদের? লোকসভায় তৃণমূলে বেসুরের মধ্যেই রাজ্যসভায় ভাঙনের আশঙ্কা।
আরো কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, বিধানসভার পর এবার বড়সড় ভাঙন কি রাজ্যসভায়? দেখো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আজকে যখন এই ইন্ডি ব্লকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে রয়েছেন, সূত্র মারফতে আমরা যেটা জানতে পারছি, এবং এরকমই জল্পনা দিল্লির রাজপথে এরকমই জল্পনা তুঙ্গে, এবং এটাই জানা যাচ্ছে যে একজন বর্ষিয়ান রাজ্যসভা এবং একজন নতুন রাজ্যসভার সাংসদ তারা আজকে ইস্তফা দিতে পারে, এমনটাই খবর আমাদের কাছে আসছে যে একজন বর্ষিয়ান রাজ্যসভার সাংসদ এবং একজন নতুন রাজ্যসভার সাংসদ তারা দুজনেই আজকে ইস্তফা পত্র দিতে পারবে এবং এই দেবেন, এমনটাই আমরা খবর পাচ্ছি। এবং এর মারফতে আরেকটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে যে যখন ইন্ডি জোটের এই বৈঠক চলবে তখনই সবচেয়ে বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার জন্য যারা বেসুরো তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তাদেরই এই ভাবনা, এমনটাই জানা যাচ্ছে এবং এটাই হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে, এমনটাই খবর আমরা পাচ্ছি। বেশ, একেবারে বিধানসভার পর এবার বড়সড় ভাঙন রাজ্যসভায়। আজ কি রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের 2 সাংসদের? লোকসভায় তৃণমূলে বেসুরের মধ্যেই রাজ্যসভায় ভাঙনের আশঙ্কা। আবির রয়েছে, আরো বিস্তারিত কথা বলবো আবিরের সঙ্গে। আবির, একদিকে ঠিক দুপুর বেলাতে অর্থাৎ 12টা নাগাদ ইন্ডি জোটের আজ বৈঠক, এই নিয়ে যখন একটা জল্পনা চলছে, ঠিক তার মাঝে আর একটা খবর এই মুহূর্তে উঠে আসছে যে রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের 2 সাংসদের, এমন একটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। লোকসভায় তৃণমূলের বেসুরের মধ্যেই রাজ্যসভায় কি তাহলে ভাঙনের আশঙ্কা? দেখো, রাজ্যসভার 2জন সাংসদ তারা আজকে ইস্তফা দিতে চলেছেন, এমনটাই সূত্রের খবর। এর মধ্যে একজন সাংসদ বর্ষিয়ান সাংসদ এবং গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে যথেষ্ট প্রতিবাদী হিসাবে তিনি পরিচিত। অপর একজন সাংসদ তিনি ইস্তফা দিতে চলেছেন, সূত্রের খবর তিনি নতুন সদ্য নির্বাচিত হয়ে তিনি গিয়েছেন এবং তিনি বাংলা সংস্কৃতি জগতের সঙ্গে পরিচিত। যে গত কয়েকদিন ধরে সাংসদরা বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসছিল এবং লোকসভার ক্ষেত্রে বিভিন্ন সাংসদরা তারা যে ধরনের আচরণ করছিলেন, যে ধরনের বিদ্রোহ বা তারা যে বিক্ষুব্ধ সেটা বারবার ধরে স্পষ্ট করে দিয়েছিলেন। এর মধ্যে রাজ্যসভার সাংসদদের ক্ষেত্রে খুব স্বল্প সংখ্যক, বিশেষ করে একজনকে দেখতে পাওয়া গিয়েছিল, তিনি বরাবরের যে প্রতিবাদী সেই প্রতিবাদ তিনি দেখিয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার যে বক্তব্য তিনি বিভিন্ন রকম ভাবে তিনি জানিয়েছেন। এবং গত কিছুদিন আগে তিনি উল্লেখ করেছিলেন ভাঙন যখন আসে, ভাঙন বলে কয়ে আসে না, আস্তে আস্তে মাটি তলা থেকে সরে যায় এবং তারপর ধসে যায়, এটাই হচ্ছে ভাঙনের চরিত্র। তো তিনি সেই ভাঙনের যে অবস্থা, সেই অবস্থার কথা এর আগে বিভিন্ন সময় ধরে ব্যক্ত করেছেন। সূত্রের খবর তিনি আজকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। 11:30টা নাগাদ তাদের সংসদ ভবনে গিয়ে পৌঁছানোর কথা এবং তারপরেই তারা তাদের ইস্তফা পত্র তুলে দেবেন। বেশ, ধন্যবাদ আবির। সবকা সাথ সবকা বিকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই মন্ত্র। কেমন ছিল জওহরলাল নেহরুর আমল? সবার বিকাশে এগিয়ে কে? कोई धर्म के नाम पर भेदभाव नहीं होने दिया, क्योंकि सबका साथ सबका विकास ये हमारा मंत्र है। সালটা 1863। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ভাষণে বলেছিলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হল আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। नरेंद्र दामोदर दास मोदी, জনতার ভোটে নির্বাচিত সরকার কাজ করবে জনতার জন্য, এটাই গণতন্ত্রের রীতি, এটাই গণতন্ত্রের বিধি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে পৌঁছবে সরকারের পরিষেবা, এটাই একটি আদর্শ রাষ্ট্রের পরিচয়। আমাদের দেশের সংবিধানও এই সমান অধিকারের কথাই বলে। যার শাসনকালে এই সংবিধান চালু হয়েছিল তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, আর যার শাসনকালে দেশ সবকা সাথ সবকা বিকাশকে আপ্তবাক্য করে এগোচ্ছে তিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कोई धर्म के नाम पर भेदभाव नहीं होने दिया, क्योंकि सबका साथ सबका विकास ये हमारा मंत्र है। স্বাধীনতার পর দেশের প্রথম মন্ত্রিসভা ছিল তারকা খচিত। নেহরুর ক্যাবিনেটে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আইনমন্ত্রী বি.আর. আম্বেদকর, কৃষিমন্ত্রী রাজেন্দ্র প্রসাদ, শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ,
তারপর সময় যায়, ভারসাম্যের দাঁড়িপাল্লা একদিকে হেলতে শুরু করে। কেউ বাদ চলে যান, কাউকে বাদ দেওয়া হয়। মন্ত্রিসভায় সমাজের সব স্তরের প্রতিনিধিত্ব কমতে শুরু করে। জওহরলাল নেহরুর তৃতীয় মন্ত্রিসভায় এসসি সমাজের প্রতিনিধি ছিলেন খুব বেশি হলে 3 থেকে 4 জন। জগজীবন রাম, BN দাতার, বিজয়চন্দ্র ভগবতী। নেহেরু আমলের সঙ্গে যদি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ের তুলনা করতে হয়, তাহলে পার্থক্য চোখে পড়ার মতো। মোদী মন্ত্রিসভায় 60% বেশি ওবিসি, এসসি এবং এসটি। সরকারের উন্নয়নযজ্ঞের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন জওহরলাল নেহরু। ভূমিহীন ছোট চাষিদের অবস্থার উন্নতির চেষ্টা করেছিলেন। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নে জোর দিয়েছিলেন। IIT, UGCর মতো প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষার প্রসারে নজর দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী নেহরু জামানায় উদ্যোগ থাকলেও তার সীমাবদ্ধতাও ছিল। ওবিসি নিয়ে জাতীয় স্তরে নেহরু সেভাবে কোনো নীতি তৈরি করেননি। উন্নয়নের সুফল বহু ক্ষেত্রেই শহর কেন্দ্রিক হয়ে পড়েছিল। ভূমি সংস্কার সর্বত্র সমানভাবে হয়নি। অনেকে এই অভিযোগও করেন যে নেহরুর প্রশাসনের উচ্চ স্তরে উচ্চবর্ণ এবং শিক্ষিত অভিজাতদেরই দাপট ছিল। মোদির ভারত একেবারে আলাদা। তিনি চলেন সবাইকে নিয়ে, সমাজের সব স্তরের মানুষের কথা ভাবেন, সবার জন্য কাজ করেন। 2018 সালে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। ওবিসিদের উন্নয়নে এটি ঐতিহাসিক পদক্ষেপ। 2019 সালে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য 10% সংরক্ষণ চালু করে মোদী সরকার, যা জাতিভিত্তিক সংরক্ষণের বাইরে গিয়ে অর্থনৈতিক দুর্বলতাকে স্বীকৃতি। এখানেই শেষ নয়, গরিবের পাশে দাঁড়াতে একের পর এক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবাস যোজনা থেকে উজালা যোজনা, আয়ুষ্মান ভারত থেকে PM কিষাণ যোজনা, সব প্রকল্প সবার জন্য, কোনো ভেদাভেদ নেই, কোনো শর্ত নেই। सबका साथ सबका विकास। कोई धर्म के नाम पर भेदभाव नहीं होने दिया, क्योंकि सबका साथ सबका विकास ये हमारा मंत्र है। জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন দেশের জনসংখ্যা ছিল 34 কোটি। তার লক্ষ্য ছিল দেশে শিক্ষার ভিত তৈরি করা। কিন্তু নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী হন তখন দেশের জনসংখ্যা 150 কোটির কাছাকাছি, অধিকাংশই যুব। ফলে মোদীর টার্গেট এই যুব সমাজকে কর্মদক্ষ করে তোলা। 5টি IIT তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নেহরু। মোদীর জামানায় IITর সংখ্যা 16 থেকে বেড়ে 23। একটি এইমস তৈরি করেছিলেন নেহরু। মোদীর জামানায় এইমসের সংখ্যা 7 থেকে বেড়ে 23। ভারতের মতো বৈচিত্র্যের দেশে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলাই নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা। আজও হাজিরা এড়ালেন অভিষেক। ভবনে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তাকে তলব করা হয়েছে। আজ হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবনে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, এর আগেও তো CID দপ্তরে হাজিরা এড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। আর আজকে কি জানা যাচ্ছে? বিধানসভায় সই জালিয়াতি মামলায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডির হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু তাকে দ্বিতীয়বার আবার তলব করা হয়েছিল। বলা হয়েছিল আজকে সরাসরি একেবারে সিআইডি অর্থাৎ ভবনে তাকে হাজির হওয়ার জন্য। এক্ষেত্রে তিনি কিন্তু আজকেও হাজিরা এড়ালেন এমনটা বলা চলে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে সিআইডির এই যে বিধানসভায় সই জালিয়াতি মামলায় সেক্ষেত্রে তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন, দলীয় কাজে যেমন রয়েছেন তার পাশাপাশি এই মামলা হাইকোর্টে বর্তমানে পেন্ডিং রয়েছে, সেই কারণে তিনি আসতে পারবেন না এমনটা বলা হচ্ছে। এবং বিধানসভায়
সই জালিয়াতি মামলায় এর আগে যখন তার বাড়িতে সিআইডি পৌঁছছিল তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তিনি কিন্তু তার পরবর্তী জানিয়েছেন তিনি অসুস্থ রয়েছেন, সেই কারণে তিনি আসতে পারবেন না। তার পরবর্তীতে দেখা গেল দ্বিতীয়বার আবার নোটিশ করা হলো এবং কালীঘাটের যে বাড়ি সেই বাড়িতে গিয়ে তাকে নোটিশ করা হয়েছিল এবং সেখানেও বলা হয়েছিল আজকের ঠিক সকাল 11টার মধ্যে হাজিরা দিতে হবে এবং সিআইডির পক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে। এক্ষেত্রে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুদিন আগে দিল্লি গিয়েছিলেন এবং আজকে জানালেন হাইকোর্টে গোটা এই মামলাটি ইতিমধ্যে পেন্ডিং রয়েছে এবং বর্তমানে দলীয় যে কাজ সেই কাজে তিনি দিল্লিতে রয়েছেন, সেই কারণে হাজিরা দিতে পারবেন না, এমনটাই সিআইডিকে স্পষ্ট করেছেন। আচ্ছা, বেশ, ধন্যবাদ।